আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। 40% ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছেন জামাত জোট, বললেন জামাত ইসলামীর আমির। জানাবো বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত। এবং সর্বশেষ জানাবো মাগুরায় চিকিৎসকের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার এক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। 40% ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছে জামাত জোট, বললেন জামাত ইসলামীর আমির। বিএনপির প্রায় 54% ভোটের বিপরীতে প্রায় 40% ভোট পেয়ে জামাত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান। জামাত আমির বলেন, বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে, আমরা এই ফলাফলকে স্বীকৃতি দিই এবং সাংবিধানিক প্রক্রিয়াকে সম্মান করি। তবে জাতীয় ভোটের ফলাফলে একটি আরও গভীর ও জটিল বাস্তবতার কথা তুলে ধরে। তিনি বলেন, বিএনপির প্রায় 54% ভোটের বিপরীতে প্রায় 40% ভোট পেয়ে জামাত নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত আমির বলেন, আমাদের বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে লক্ষ লক্ষ ভোট আঠামোগতভাবে তাদের যথাযথ মূল্যায়ন পায় না। 53টি আসনে বিএনপি মাত্র কয়েক শত থেকে কয়েক হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এর মধ্যে কয়েকটি আসন বর্তমানে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে পর্যালোচনায় রয়েছে এবং আমরা আইনের আওতায় বৈধ সকল পন্থায় প্রচেষ্টা চালাব। এটি জাতীয় ফলাফল প্রত্যাখ্যান নয়, বরং নির্দিষ্ট যেসব আসনে প্রশ্ন দেখা দিয়েছে সেখানে ভোটের স্বচ্ছতা ও সততা রক্ষার একটি দায়িত্বশীল প্রচেষ্টা। গণতন্ত্রের জন্য স্বচ্ছতা এবং জবাবদিহিতা অপরিহার্য উল্লেখ করে বলেন, যেখানে ভোট গণনায় বিলম্ব, অনিয়ম বা বিরোধের অভিযোগ উঠেছে সেখানে আমাদের প্রতিনিধিগণ আইনগত কাঠামোর মধ্যেই পুনর্গণনা ও আইনি প্রতিকার চেষ্টা করছেন। প্রতিটি ভোট অবশ্যই সঠিকভাবে গণনা করা এবং প্রতিটি সঙ্গত উদ্যোগ গুরুত্বের সাথে যাচাই করা জরুরি। জনগণের আস্থা নির্ভর করে স্বাধীন প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও দ্রুততার সাথে কাজ করার উপর। ত্যাগ, কুরবানি ও সংস্কার চেতনায় পরিণত জুলাই সনদ এবং গণভোটে 4,08,74,229 জন হ্যাঁ এবং 2,25,65,627 জন না ভোট দিয়েছে, যাতে প্রায় 68% বৈধ ভোট সংস্কারের পক্ষে এসেছে। এটা পরিবর্তনের জন্য স্পষ্ট একটি জাতীয় ম্যান্ডেট। আমরা আশা করি নতুন সরকার এই ম্যান্ডেটকে সম্মান করবে, আইনের শাসন সমুন্নত রাখবে এবং সংযম ও জবাবদিহিতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করবে। সংস্কার কোনো স্লোগান নয়, এটি একটি আমানত। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রত্যাশা, যেখানে সহিংসতা, ভয়ভীতি, তদাসন বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে সেখানেই তারা যেন শক্ত পদক্ষেপ গ্রহণ করেন। আইনের শাসন সবার জন্য সমান হতে হবে। একই সঙ্গে আমি বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানাবো, তারা যেন বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রমাণ করেন যে তারা সংবিধানের নিয়মের মধ্যে থেকে দেশ পরিচালনা করবেন এবং আইন লঙ্ঘনকারী যে কোনো কর্মীকে পক্ষপাতিত্ব ছাড়াই জবাবদিহির আওতায় আনা হবে। এই মুহূর্তে পরিপক্কতা ও জাতীয় দায়িত্ববোধের প্রয়োজন উল্লেখ করে আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা শান্ত ও দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাই। আমাদের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করি, জনগণের ইচ্ছাকে সম্মান করি এবং এমন একটি বাংলাদেশ গড়ে তোলার কাজ অব্যাহত রাখি যেখানে ক্ষমতার প্রয়োগ করা হয় সততা, সংযম ও জবাবদিহিতার সঙ্গে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যখন নির্বাচনে ভূমিধস জয় পেল, তখন ভারত নতুন সরকারকে সতর্কতার সঙ্গে উষ্ণ শুভেচ্ছা জানাল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 60 বছর বয়সী তারেক রহমানকে জয়ের জন্য শুভেচ্ছা জানান। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্বর্তী বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদারে গভীরভাবে কাজ করবেন বলে জানান। তার এই শুভেচ্ছা ছিল সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা, তবে খুব সতর্কতার সঙ্গে তিনি এই বার্তা দিয়েছেন। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনজির গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে বিশ্বাসে ব্যাপক অবনতি হয়। এরপর সদ্য হওয়া জাতীয় নির্বাচনে হাসিনা আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য অনেক বাংলাদেশি ভারতে দোষারোপ করেন। এর উপর সীমান্ত হত্যা, পানি নিয়ে বিরোধ, বাণিজ্যে বিধিনিষেধ, ভারতের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় আগে থেকেই ছিল। দুই দেশের মধ্যে ভিসা দেওয়া প্রায় বন্ধ আছে। আন্তদেশীয় বাস, ট্রেন এখন আর চলছে না। সঙ্গে দুই দেশের মধ্যে বিমান চলাচলও বহু অংশে হ্রাস পেয়েছে। বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে এই মুহূর্তে ভারত সরকার যোগাযোগ তৈরি করবে। প্রশ্ন এটি নয়, প্রশ্ন হলো কিভাবে বিচ্ছিন্নতাবাদীদের দমনের সীমারেখা নিশ্চিত রেখে এবং বাংলাদেশের সঙ্গে উত্তেজনা কমিয়ে যোগাযোগ করবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে আবারও ভারত সম্পর্ক গড়তে পারবে, তবে এক্ষেত্রে সংযম ও
পারস্পরিক সহযোগিতা প্রয়োজন হবে। লন্ডনের সোয়াজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর অবিনাশ পালিওয়াল সংবাদ মাধ্যমে বিবিসিকে বলেছেন, নির্বাচনে দৌড়ে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিকভাবে সবচেয়ে অভিজ্ঞ এবং মধ্যমপন্থী হিসেবে বিএনপি এখন ভারতের জন্য সামনে এগিয়ে দিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ বা নির্ভরযোগ্য বিকল্প। তবে প্রশ্ন থেকে যায়, তারেক রহমান কিভাবে দেশ শাসন করবেন। তিনি পরিষ্কারভাবে ভারত বাংলাদেশ সম্পর্ক স্থিতিশীল করতে চাইছেন, কিন্তু এটি মুখে বলা যত সহজ, কাজে পরিণত করা ততটা সহজ নয়। ভারতের জন্য বিএনপি কোনো অজানা কোনো দল নয়। জামাতের সঙ্গে জোট করে খালেদা জিয়ার নেতৃত্বে যখন 2001 সালে দলটি আবারও ক্ষমতায় ফিরেছিল, তখন ভারতের সঙ্গে সম্পর্ক খুব দ্রুত সময় ঠান্ডা হয়ে যায়। জামাত বিএনপি এই সরকারের পুরোটা ছিল ভারতের জন্য ছিল অবিশ্বাস্য আর সমস্যার সময়। যদিও ভারতের সঙ্গে সেই সরকারের শুরুটা হয়েছিল সৌজন্যতার সঙ্গে। ভারতের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা ব্রাজেশ মিশ্রা প্রথম বিদেশি কূটনীতিক হিসেবে খালেদা জিয়াকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছিলেন, কিন্তু তবুও দুই দেশের মধ্যে বিশ্বাস ছিল খুবই কম। খালেদা জিয়ার নেতৃত্বাধীন ওই বিএনপি সরকার যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন। এতে করে ভারতের মধ্যে সন্দেহ তৈরি হয় বাংলাদেশ হয়তো তাদের বলয় থেকে বের হয়ে যাচ্ছে। এরপর বিচ্ছিন্নতাবাদীদের কার্যক্রম, 10 ট্রাক অস্ত্র উদ্ধার এবং সংখ্যালঘুদের উপর কথিত হামলা নিয়ে সম্পর্কের অবনতি ঘটে, যা দিন দিন আরও খারাপ হয়। 2014 সালে খালেদা জিয়া নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেন, যা ব্যাপকভাবে ভারতকে বিএনপি প্রত্যাখ্যান করা হিসেবে দেখা হয়েছিল। আর এই কারণেই স্বৈরাচারী শেখ হাসিনার উপর ভারত তার সর্বোচ্চ বিনিয়োগ করেছিল। ক্ষমতায় থাকা 15 বছরে হাসিনা দিল্লিকে এমন কিছু দিয়েছে যা ভারত তার প্রতিবেশীদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে: বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা সহযোগিতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং এমন একটি সরকার যা চীনের চেয়ে ভারতের সাথে বেশি জোটবদ্ধ ছিল। যদিও কৌশলগতভাবে এটি খুবই মূল্যবান ছিল, কিন্তু রাজনৈতিক দিক দিয়ে এটি ছিল চরম ব্যয়বহুল। শেখ হাসিনা বর্তমানে পালিয়ে ভারতে আছেন। গণঅভ্যুত্থানে 1400 মানুষকে হত্যার দায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। তার ভারতে পালিয়ে থাকা এবং তাকে ফেরত না দেওয়ার বিষয়টি বাংলাদেশ ভারত সম্পর্ক আরও খারাপ করেছে। খালেদা জিয়ার মৃত্যুর পর গত বছর ডিসেম্বরে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এরপর তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সম্প্রতি তারেক রহমান স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ, যার মাধ্যমে তিনি ভারত ও পাকিস্তানের প্রভাব থেকে স্বাধীন থাকার ইঙ্গিত দিয়েছেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কোনো সময় নষ্ট না করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করে। 14 বছর বন্ধ থাকার পর সরাসরি দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে। 13 বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আসা যাওয়া করেছেন। দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক আবারও ফিরে এসেছে এবং 2024-25 সালে বাণিজ্য 27% বেড়েছে। ভারতের নয়াদিল্লি ভিত্তিক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের স্মৃতিপত্র নায়ক বলেছেন, আমাদের উদ্বেগের কারণ এটা নয় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। সার্বভৌম দেশ হিসেবে তাদের সেই অধিকার রয়েছে। যেটি অস্বাভাবিক ছিল তা হলো হাসিনা শাসনে পাকিস্তানের সাথে সম্পর্ক একেবারেই ছিল না। সম্পর্ক একদিকে ঝুঁকেছিল। এখন শঙ্কা দেখা দিয়েছে এটি অন্যদিকে ঝুঁকে যাবে। হাসিনার ভারতে আশ্রিত থাকার বিষয়টি নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। উল্লেখ করে তিনি বলেছেন, বিএনপিকে এই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে যে হাসিনাকে ভারতে ফেরত দেওয়ার সম্ভাবনা খুবই কম। একই সাথে ঢাকার অন্যান্য বিরোধী দলগুলো সরকারের উপর চাপ দিয়ে যাবে যেন তারা ভারতকে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেয়। বিএনপির পররাষ্ট্র নীতিকে চ্যালেঞ্জ করার জন্য এটি হবে বিরোধী দলগুলোর অন্যতম শক্তি, যা বিএনপির জন্য সহজ হবে না। ওপি চিন্তাল গ্লোবাল ইউনিভার্সিটির শ্রী রাধা দত্ত বলেছেন, হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যেসবে ভারতে পালিয়ে আছেন তারা সম্পর্কের ক্ষেত্রে আরেক বাধা হবেন। দিল্লি বলেছে, দিল্লি যদি তাদের মাকি ব্যবহার করে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা করে তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। নির্বাচনের আগে হাসিনা যেসব সংবাদ সম্মেলন করেছিলেন সেগুলো ছিল বেশ বিভ্রান্তিকর। তিনি যদি নিজের ভুল স্বীকার না করেন অথবা দলের নেতৃত্বের পরিবর্তনের সুযোগ দিয়ে নিজে সরে না দাঁড়ান তবে তার এই অবস্থান দুই দেশের সম্পর্ককে আরও জটিল করবে। এছাড়া সীমান্ত সমস্যা, ভারতীয় রাজনীতি ও টেলিভিশনে উস্কানিমূলক কথাবার্তার আরেক সমস্যা। কারণ এসবের কারণে বাংলাদেশিদের মধ্যে বিশ্বাস জন্মেছে ভারত বাংলাদেশকে সার্বভৌম দেশ না মনে নিজেদের হাতের পুতুল মনে করে। বিশ্লেষকরা বলছেন, নতুন সম্পর্ক নির্ভর করবে বাংলাদেশের নতুন সরকার ভারত বিরোধী মনোভাব কতটা কমাতে পারে। অপরদিকে ভারত বাংলাদেশকে নিয়ে উস্কানি কতটা বন্ধ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।